সানা আর শ্রেয়া যেদিন ফ্ল্যাটে উঠল সেদিন বৃষ্টি হচ্ছিল ঝমঝম করে। দুজনের হাতে দুটো তিনটে ব্যাগ, একটা পুরনো স্যুটকেস, আর শ্রেয়ার কাঁধে একটা বড় ব্যাকপ্যাক। আমি লিফটের কাছে দাঁড়িয়েছিলাম। সানা আমাকে দেখে একটু হাসল, এমন হাসি যাতে লজ্জা আছে, ক্লান্তি আছে, আর একটা অদ্ভুত আশ্রয় খোঁজার ভাব আছে। একটু হেল্প করবেন? সানার গলায় এত নরম একটা ক্লান্তি ছিল যে আমি নিজে থেকেই ব্যাগটা তুলে নিয়েছিলাম। উপরে উঠতে উঠতে শ্রেয়া আমার পাশে দাঁড়িয়েছিল। বৃষ্টির জলে ওর কপালে চুল লেপটে গেছে। আমি বলেছিলাম, অনেক ভিজে গেছো তোমরা। শ্রেয়া একটু হেসে মাথা নিচু করল। সানা পিছন থেকে বলল, অভ্যাস হয়ে গেছে, আমাদের জীবনটা এমনই। পরের কয়েক মাস আমি দেখেছি দুজনের জীবনটা কতটা একা। সানা কলেজ থেকে ফিরে রান্না করে, শ্রেয়া পড়তে বসে। রাত 11টার পর দুজনে বারান্দায় বসে চা খায়। কখনো হাসে, কখনো চুপ করে থাকে। আমি অনেক রাতে বারান্দায় সিগারেট খেতে খেতে দেখতাম সানা শ্রেয়ার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। শ্রেয়া মায়ের কোলে মাথা রেখে শুয়ে থাকে, যেন এখনও ছোট্ট মেয়ে। একদিন রাত 1টা নাগাদ বিদ্যুৎ চলে গেল। পুরো বিল্ডিং অন্ধকার। আমি বারান্দায় দাঁড়িয়েছিলাম। শুনতে পেলাম সানার গলা, কাঁদছে। শিভু, আমি আর পারছি না রে, তোকে এমন জীবন দিতে পারিনি। শ্রেয়া বলছিল, মা তুমি ছাড়া আমার কেউ নেই, তুমি থাকলে আমার সব আছে। আমি আর থাকতে পারিনি। একটা মোমবাতি নিয়ে গিয়ে দরজায় দাঁড়ালাম। দিদি, মোমবাতি লাগবে? সানা চোখ মুছে হাসের চেষ্টা করল। শ্রেয়া উঠে এসে মোমবাতিটা নিল। ওর চোখও লাল। সেই মোমবাতির রাতে আমি দরজায় দাঁড়িয়েছিলাম। মোমবাতিটা শ্রেয়ার হাতে দিয়ে আমি এক পা পিছিয়ে যাচ্ছিলাম। কিন্তু সানাদি আস্তে করে বলল, একটু বসবে না? অন্ধকারে ভয় লাগছে। গলায় এতটা অনুরোধ ছিল যে আমি আর না করতে পারিনি। ভিতরে ঢুকলাম। ঘরে শুধু সেই একটা মোমবাতির কাপা কাপা আলো। মেঝেতে দুটো মাদুর পাতা। সানা আর শ্রেয়া পাশাপাশি বসে। আমি একটু দূরে বসলাম। কিছুক্ষণ কেউ কিছু বলল না। শুধু মোমবাতির শিখা মাঝে মাঝে কাঁপছিল। তারপর সানাদি খুব আস্তে বলল, আমরা দুজনে এতদিন একা একা থেকেছি, কেউ এভাবে এগিয়ে আসেনি। শ্রেয়া মায়ের হাতটা ধরে রেখেছিল। ও চুপ করেছিল, কিন্তু চোখে একটা কৃতজ্ঞতা ঝিকমিক করছিল। আমি বললাম, দিদি, তোমরা একা নও, এখানে আমি আছি, যখন দরকার ডাকলেই চলে আসব। সানাদি মাথা নিচু করে রইল। তারপর খুব ধীরে আমার দিকে তাকালো। মোমবাতির আলোয় ওর চোখে জল চিকচিক করছিল, কিন্তু সেই জলে ছিল একটা নরম উষ্ণতা। আমার তো বিশ্বাসই হচ্ছে না কেউ এমন করে পাশে দাঁড়াতে পারে। শ্রেয়া তখন প্রথম কথা বলল, গলা একটু ভারী। দাদা, থ্যাংক ইউ। মা আজ অনেকদিন পর একটু হাসল। আমি হাসলাম। তারপর উঠে দাঁড়ালাম। আমি যাই, বিদ্যুৎ এলে তোমরা ঘুমিও। সানাদি উঠে দাঁড়াল। দরজা পর্যন্ত এগিয়ে দিতে এলো। শ্রেয়া পিছনে। দরজায় দাঁড়িয়ে সানাদি খুব আস্তে বলল, কাল সকালে চা খেয়ে যেও, আমি বানাবো। আমি মাথা নাড়লাম। বেরিয়ে এসে দরজা বন্ধ হওয়ার শব্দ শুনলাম, কিন্তু আমার মনে হল যেন একটা নতুন দরজা খুলে গেল। পরের দিন সকালে যখন গেলাম, সানাদি দরজা খুলে একটা মিষ্টি হাসি দিল। পরনে একটা সাধারণ সালোয়ার কামিজ, কিন্তু চোখে একটা নতুন আলো। শ্রেয়া টেবিলে চায়ের কাপ সাজিয়ে রেখেছে। তিনজনে বসে চা খেলাম। কথা কম, কিন্তু চুপ থাকাটাও যেন আর অস্বস্তির ছিল না। সেই থেকে ছোট ছোট মুহূর্ত জমতে লাগল। সকালের চা, সন্ধ্যায় বারান্দায় দাঁড়িয়ে দুটো কথা। কখনো শ্রেয়া কলেজের গল্প বলে, সানাদি চুপ করে শোনে আর হাসে। আর আমি বুঝতে পারছিলাম এই দুটো মানুষের জীবনে আমি ধীরে ধীরে একটা জায়গা করে নিচ্ছি। সেদিনের সেই ঝমঝম বৃষ্টির পর থেকে ফ্ল্যাটটা যেন ধীরে ধীরে জেগে উঠতে লাগল। একটা শূন্য ঠান্ডা জায়গা থেকে কেমন করে যেন হয়ে উঠল একটা ঘর, যেখানে মানুষের হাসি, চায়ের গন্ধ আর ছোট ছোট স্বপ্ন মিশে থাকে। সকালের চা আর শুধু চা রইল না, হয়ে গেল একটা নিয়ম, একটা অজুহাত, একটা অপেক্ষা। আমি দরজায় টোকা দিতাম, সানাদি খুলত। প্রথম প্রথম চোখে চোখে একটু লজ্জা থাকত, পরে সেটা গলে গিয়ে হাসিতে মিশে গেল। ওর হাতে চায়ের কাপ ধরিয়ে দিত আর বলতো, আজ একটু বেশি আদা দিয়েছি, ঠান্ডা লাগলে ভালো লাগবে। আমি বুঝতাম এটা শুধু চা নয়, এটা ওর ভালোবাসার একটা ছোট্ট উপহার, যা ও আর কাউকে দিতে পারেনি অনেক দিন। সানা ধীরে ধীরে ঘরটাকে নিজের মতো করে গড়তে লাগল। জানালায় ঝুলিয়ে দিল সাদা হালকা পর্দা, যার ভেতর দিয়ে সকালের আলো এসে পড়ত নরম হয়ে।
রান্নাঘরে নতুন মশলার কৌটো সাজিয়ে রাখল, যেন প্রতিদিনের রান্নাটাও একটা ছোট্ট উৎসব। কখনো দেখতাম ও একা একা দাঁড়িয়ে জানালার দিকে তাকিয়ে আছে, চোখে একটা দূরের স্বপ্ন, কিন্তু ঠোঁটে একটা হালকা হাসি, যেন ভাবছে এবার বোধহয় সত্যিই একটা ঘর পেলাম। শ্রেয়া সকালে কলেজে বেরোনোর আগে আয়নার সামনে দাঁড়াত, চুল বাঁধত আস্তে আস্তে, যেন সময়টা একটু ধরে রাখতে চায়। আমি দরজার পাশে দাঁড়িয়ে চাবির ঝুমঝুম শব্দ শুনতাম। মাঝে মাঝেও ঘুরে তাকাত, বলতো, দাদা, আজকের লেকচারটা বোঝা যাবে কিনা জানি না। আমি হেসে বলতাম, তুমি পারবে, তুমি তো সব পারো। ওর চোখে তখন একটা আলো জ্বলে উঠত, যেন কেউ বিশ্বাস করছে ওকে, সত্যিই বিশ্বাস করছে। কথাগুলো খুব ছোট ছিল। চিনি কম নাকি? আজ আকাশটা পরিষ্কার। কলেজে কেমন ছিল? কিন্তু প্রতিটা কথার পেছনে যেন একটা বড় সান্ত্বনা লুকিয়ে থাকত, একটা ভরসা জন্মাত যে এই ঘরে ফিরে এলে কেউ অপেক্ষা করছে, কেউ শুনছে, কেউ আছে। আর আমি বুঝতে পারছিলাম আমার জীবনেও কিছু একটা বদলে যাচ্ছে। আগে যে সকালগুলো শুধু কেটে যেত, এখন সেগুলোতে একটা মিষ্টি অপেক্ষা মিশে গেছে। আর সানা আর শ্রেয়ার চোখে যখন দেখতাম সেই নরম কৃতজ্ঞতা, বুকের ভিতরটা কেমন যেন ভরে উঠত, যেন তিনজনে মিলে একটা ভাঙা জীবনকে আস্তে আস্তে জোড়া লাগিয়ে দিচ্ছি, চায়ের ধোঁয়ার মতো নরম করে, হাসির মতো উষ্ণ করে। সানার ক্লান্তি দিনে দিনে কমতে লাগল, সত্যি। ওর হাঁটায় একটা হালকা লয় ফিরে এলো, চোখে মাঝে মাঝে সকালের আলোর মতো ঝিলিক দিত। কিন্তু চোখের গভীরে সেই ভারটা রয়ে গেল, যেন একটা পুরনো ক্ষত, যার রক্ত পড়ে না, কিন্তু স্পর্শ করলেই জ্বলে ওঠে। আমি দেখতাম আর মনে মনে বলতাম, যদি পারতাম এই ভারটা একটু হালকা করে দিতে পারতাম। রাতে বারান্দায় চা খেতে খেতে সানা মাঝে মাঝে থেমে যেত, কাপটা হাতে ধরে রাখত, কিন্তু চুমুক দিত না। চোখ দূরের আকাশে চলে যেত, যেন কোনো অদৃশ্য তারায় কথা বলছে। আমি কিছু জিজ্ঞেস করতাম না, কারণ জানতাম কিছু কষ্টের নাম থাকে না, শুধু থাকে একটা গভীর নীরবতা। আর সেই নীরবতাই তখন সবচেয়ে বড় কথা বলতো। আমরা দুজনে পাশাপাশি বসে থাকতাম, চায়ের ধোঁয়া উঠত দুটো কাপ থেকে, মিশে যেত রাতের হাওয়ায়। কোনো কথা না বলেও যেন অনেক কথা হয়ে যেত। শ্রেয়া একটু দূরে বসে পড়ত, বই খোলা থাকত কোলে, কিন্তু চোখ উঠে আসত আমাদের দিকে। মাঝে মাঝে একটা হালকা হাসি ফুটে উঠত ওর ঠোঁটে, এমন হাসি যেন বলছে, আমি জানি মা, এখন তুমি নিরাপদ, এই নীরবতায় কেউ তোমাকে একা ফেলে যাবে না। ওর সেই হাসি দেখে আমার বুকের ভিতরটা কেমন যেন গলে যেত, যেন শ্রেয়া নিজেও বড় হয়ে গেছে অনেক, কিন্তু তার মধ্যে এখনও সেই ছোট্ট মেয়েটা লুকিয়ে আছে, যে শুধু চায় মায়ের কাছে একটু শান্তি। কখনো কখনো সানা নিজেই থেমে থাকে, আচানক বলে উঠত খুব আস্তে, জানো, অনেকদিন পর মনে হচ্ছে রাতগুলো আর এত ভারী লাগছে না। আমি শুধু মাথা নাড়তাম, কারণ কথা বললে যেন সেই মুহূর্তটা ভেঙে যাবে। আর আমি বুঝতে পারছিলাম এই নীরবতা, এই চায়ের ধোঁয়া, এই তিনজনের একসঙ্গে থাকা, এটাই ধীরে ধীরে সানার চোখের ভার কমাচ্ছে। পুরোপুরি যাবে কিনা জানি না, কিন্তু অন্তত এখন সে একা বইছে না সেই ভার। আমরা তিনজনে মিলে ভাগ করে নিচ্ছি, নিঃশব্দে, নরম করে, ভালোবেসে। এক সন্ধ্যায় হঠাৎ সানা অসুস্থ হয়ে পড়ল, জ্বরে শরীরটা কাঁপছিল। কপালটা হাত দিয়ে ছুঁয়ে দেখলাম আগুনের মতো গরম। শ্রেয়া কলেজ থেকে ফিরে এসে মায়ের পাশে বসে কেঁদে ফেলল। আমি বললাম, চিন্তা করিস না, আমি এক্ষুনি ওষুধ নিয়ে আসছি। বাইরে বেরিয়ে দৌড়ালাম, ফার্মেসি থেকে জ্বরের ওষুধ, থার্মোমিটার, একটা গ্লুকোজের প্যাকেট, যা যা লাগতে পারে সব নিয়ে ফেললাম। সানা বিছানায় অর্ধেক শুয়ে, চোখ বন্ধ। শ্রেয়া কপালে ভেজা কাপড় বদলাচ্ছিল। আমি ওষুধ বের করে জল দিয়ে খাওয়ালাম। সানা চোখ খুলে আমার দিকে তাকালো, চোখে জ্বরের ভাবসা ভাব, কিন্তু তার মধ্যে একটা গভীর কৃতজ্ঞতা। ধন্যবাদ বলতে গিয়েও থেমে গেল। হাতটা বাড়িয়ে ওষুধের প্যাকেটটা নিতে গিয়ে আমার হাতটা ধরল, আর ছেড়ে দিল না। একটু বেশি সময় ধরে রাখল। আঙুলগুলো কাঁপছিল, কিন্তু চাপটা শক্ত ছিল, যেন অনেক দিনের একাকিত্বের সবটা একসঙ্গে ধরে রাখতে চাইছে। আমার হাতও নড়ল না, আমিও ছেড়ে দিতে পারলাম না। ঘরে শুধু শ্রেয়ার নিঃশ্বাসের শব্দ, আর দূরে কোথাও একটা গাড়ির হর্ন। দুজনের চোখে চোখ পড়ল। আমরা দুজনেই বুঝে গেলাম এটা ঠিক নয়, এটা হওয়ার কথা ছিল না, এত কাছে আসার কথা ছিল না। সানার জীবনে যা যা ভেঙেছে তার ছায়া এখনো আছে, আর আমি তো শুধু পাশে থাকার কথা বলেছিলাম, এর বেশি নয়। কিন্তু হাতটা ছেড়ে দিতে গিয়ে দুজনের আঙুলি যেন আটকে গেল এক মুহূর্তের জন্য। ভয়টা এলো প্রথম, ভয় যে এই যে একটু উষ্ণতা পাওয়া গেছে, এটাও যদি হারিয়ে যায়।
ভয় যে শ্রেয়ার সামনে এটা ঠিক নয়, ভয় যে এতদিনের নিরাপদ দূরত্বটা ভেঙে গেলে কি হবে। তার সঙ্গে এলো অপরাধবোধ। সানার চোখে দেখলাম ও নিজেকে দোষ দিচ্ছে, যেন ভাবছে আমার তো এত কাছে আসার অধিকার নেই, আমি তো শুধু বেঁচে থাকার চেষ্টা করছি। আর আমার বুকের ভিতরটা কেউ যেন চেপে ধরল। আমি কেন এত কাছে এসে গেলাম, কেন এই হাতটা ধরে রাখলাম? কিছু বলা হলো না, শুধু হাতটা ধীরে ধীরে ছেড়ে দিলাম। সানা চোখ নামিয়ে নিল। আমি উঠে দাঁড়ালাম, বললাম, একটু পর তাপমাত্রা চেক করো, আমি পাশের ঘরেই আছি। দরজার দিকে হাঁটতে গিয়ে পিছন ফিরে দেখলাম সানা বিছানায় মাথা ঠেকিয়ে চোখ বন্ধ করে আছে। শ্রেয়া মায়ের হাতটা ধরে বসে আছে, আর আমার বুকের ভিতর সেই ভয় আর অপরাধ বোধ দুটো পাশাপাশি দাঁড়িয়ে রইল, যেন বলছে, এখন কি করবি, এগোবি না পিছিয়ে যাবি? কিন্তু সত্যিটা জানি, পিছিয়ে যাওয়ার রাস্তা আর নেই, শুধু এগোনোর পথ।